নির্বাচনী জনসভায় তারেক রহমানকে চাঁদাবাজ এবং খারাপ ভাষায় গালাগালি করে হাসনাত আব্দুল্লাহ। দর্শক দেখতে পাচ্ছেন হাসনাত আব্দুল্লাহ তারেক রহমানকে চাঁদাবাজ এবং গালিগালাজ করায় তার উপর সবাই ঝাঁপিয়ে পড়ে তার গাড়িতে আক্রমণ করে। এদিকে আজ হাসনাত আব্দুল্লাহ তারেক রহমানকে সরাসরি চাঁদাবাজ এবং গালিগালাজ করে এই নিয়ে সাধারণ জনতা বিএনপি কর্মীরা হাসনাত আব্দুল্লাহর উপর ঝাঁপিয়ে পড়েছে। সারা দেশে এই মুহূর্তে ধ্বংসলীলা। কোনোভাবে শুধু ফেব্রুয়ারি মাসটা পার হইলে একটা সামান্য চাঁদাবাজের পিঠের চামড়া রাখবে না আমতারে। ফেব্রুয়ারি মাসটা পার হতে দেন না, এক চাঁদাবাজ সমন্বয়কের পিঠের চামড়া থাকবে না। ঋণ খেলাপি, ব্যাংক ডাকাত, দুর্নীতিবাজ, চাঁদাবাজদের জন্য আমরা পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব ইনশাআল্লাহ। আপিল বিভাগের রায় আজকে এই জায়গায় এসে পৌঁছেছে। আমি মানুষের কাছে একটা বার্তা দিতে চাই, নির্বাচনের মাত্র গরম হয়ে গেছে, গরম মালিকই মহাগরম। প্রথম দেখেন নির্বাচনের শুরু হওয়ার সাথে সাথেই এই দল ওই দল সম্পর্কে খুব একটা কথা বলে নেই। এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখপাত্র হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করে বলেছেন, বিএনপি প্রকাশ্যে হ্যাঁ ভোটের পক্ষে কথা বলেও গোপনে না ভোটের পক্ষে কাজ করছে। তিনি বলেন, এটি বিএনপির ভোট নেয়ার কৌশল এবং এ বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশ একটা ঐতিহাসিক ধরা খেয়েছে। যদি আমি বলি যে বাংলাদেশের হৃৎপিণ্ডে চেপে ধরেছে ভারতবর্ষ, কিংবা যদি আমি অন্যভাবে বলি বাংলাদেশের হৃৎপিণ্ড বিচ্ছিন্ন করে ফেলেছে ভারতবর্ষ। হাসনাত আব্দুল্লাহ আজ তারেক রহমানকে নিয়ে প্রকাশ্যে একটি বিস্ফোরক মন্তব্য করে এবং এই মন্তব্যটি করে হাসনাত আব্দুল্লাহ তার জীবনের সবচেয়ে বড় ভুলটি করে। দর্শক শ্রোতা, হাসনাত আব্দুল্লাহ সরাসরি অনেক কথা বলতেছে নির্বাচনী জনসভায় তারেক রহমানকে নিয়ে, বিএনপিকে নিয়ে, অনেককে চাঁদাবাজি, টেন্ডারবাজি, অনেক কিছুই বলে। দর্শক শ্রোতা, আজকে সরাসরি বিপদের মুখে পড়ে যায় বিএনপি কর্মীরা, তার উপর সরাসরি অ্যাকশন নেয়। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন হাসনাত আব্দুল্লাহর এই মুহূর্তে অবস্থা এবং সারা দেশের মধ্যে যে উত্তাল পরিস্থিতি সবকিছু দেখতে পারবেন এই একটি নিউজে। আপনারা সম্পূর্ণ নিউজটি ধারাবাহিকলি দেখবেন। এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখপাত্র হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করে বলেছেন, বিএনপি প্রকাশ্যে হ্যাঁ ভোটের পক্ষে কথা বলেও গোপনে না ভোটের পক্ষে কাজ করছে। তিনি বলেন, এটি বিএনপির ভোট নেয়ার কৌশল এবং এ বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। ইতিমধ্যেই বিএনপি ওপেনে হা ভোটের পক্ষে অবস্থান নিয়েছে, কিন্তু গোপনে তারা নায়ের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এই ওপেন গোপনের খেলা বন্ধ করে জনতার কাতারে নেমে এসে গণভোটে মুখে যেটা বলবেন কাজে সেটা করে হাকে জিতিয়ে আগামী সংসদে আমরা ক্ষমতা কাঠামোর ইতিবাচক পরিবর্তন করবো ইনশাআল্লাহ। আমরা দেখেছি গোপনে জনাব তারেক জিয়া হাবুটের পক্ষে অবস্থান নিয়েছে, নাহিদ ইসলাম হাবুটের পক্ষে অবস্থান নিয়েছে, ডক্টর শফিকুর রহমান হাবুটের পক্ষে অবস্থান নিয়েছে এবং বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো হাবুটের পক্ষে অবস্থান নিয়েছে। 1 ফেব্রুয়ারি রোববার রাতে রংপুরের কাউনিয়া বালিকা মডেল স্কুল মাঠে রংপুর 4 আসনে ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের প্রার্থী আক্তারের নির্বাচনী পদযাত্রা সভায় তিনি এসব কথা বলেন। হাসনাত আব্দুল্লাহ আরো বলেন, না ভোটের পক্ষে অবস্থান নিয়ে জাতীয় পার্টি রাজনৈতিকভাবে মৃত হয়ে গেছে এবং আসন্ন নির্বাচনের মাধ্যমে তাদের জানাজা সম্পন্ন হবে। অত্যন্ত পরিতাপের বিষয়, ভারতের যে রাজনৈতিক দলের বাংলাদেশ শাখা জাতীয় পার্টি না ভোটের পক্ষে অবস্থান নিয়েছে। এই জাতীয় পার্টিকে এই 12 তারিখ তাদের আনুষ্ঠানিক তাদের দাফন সম্পন্ন করতে হবে ভোটের মধ্যে। তারা অলরেডি মৃত। 12 তারিখ হবে তাদের জানাজা। আক্তার হোসেনের প্রচারণায় হাসনাত বলেন, আপনি আমার জন্য 5 দিন খাটেন, আগামী 10 বছর আপনার জন্য গোলাম হয়ে থাকবো। প্রিয় কাউনিয়াবাসী, আমরা আক্তার হোসেনকে আপনাদের হাতে তুলে দিতে চাই। তার দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। আর যারা ভোটের আগের দিন লুঙ্গি নিয়ে আসবে, শাড়ি নিয়ে আসবে, অ্যাডভান্স অর্থ নিয়ে আসবে, তাদেরকে 12 তারিখ প্রত্যাখ্যান করতে হবে। 12 তারিখ যদি আপনারা কারো কাছ থেকে কোনো অর্থ সংগ্রহ করেন, যদি তাদের ভোটের জন্য, সিএনজির জন্য, অটোর জন্য অপেক্ষা করেন, এই একদিনের গোলামি আপনাকে আগামী 5 বছর ভোগাবে। আমরা অর্থ নিয়ে আসতে পারবো না, আমরা লুঙ্গি শাড়ি নিয়ে আসতে পারবো না, আমরা বাচ্চাদের স্কুল ব্যাগ নিয়ে আসতে পারবো না। আপনি আমার জন্য 10 দিন থাকেন, আগামী 5 বছর আপনার জন্য গোলাম হয়ে থাকবো।
এবার সময় এসেছে পরিবর্তনের। কোনোভাবে শুধু ফেব্রুয়ারি মাসটা পার হইলে একটা সামান্য চাঁদাবাজের পিঠের চামড়া রাখবে না আমতারেক। ফেব্রুয়ারি মাসটা পার হতে দেন না, এক চাঁদাবাজ সমন্বয়কের পিঠে চামড়া থাকবে না। এছাড়া আমতারেক আরো বলেছেন, জামায়াত ইসলামের আমিরের আইডি না হয় হ্যাক হয়ে গিয়েছে, তাদের মুখও কি হ্যাক হয়েছে? জামাতের আমিরের আইডি না হয় হ্যাক হয়েছে, তাদের যে টাইপ করে সে টাইপের সে হাত কি হ্যাক হয়ে গেছে, তাদের মুখও কি হ্যাক হয়ে গেছে, তারা সেই 1971 সালে সেই রূপে ফিরবে। জামায়াত ইসলাম নাকি ক্ষমতায় আসলে তারা 1971 সালের রূপ ধারণ করবে। আমতারেক বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে জামায়াত ইসলামকে নিয়ে এইভাবে মন্তব্য করে যাচ্ছেন। একটা সময় এই আমতারেকই জামায়াত ইসলামের পক্ষে কথা বলেছিল, এই আমতারেকই একটা সময় বিএনপির বিরুদ্ধেও কথা বলেছিল। আজ তিনি বিএনপির সাপোর্টে চলে গেছে। আমতারেক যে একটি কথা বলল যে ফেব্রুয়ারি মাসটা গেলে তারপরে একটা সামান্য চাঁদাবাজের পিঠের চামড়া তিনি রাখবেন না, সবার পিঠের চামড়া উঠাই দিবে। এটা খুব ভালো একটি ডিসিশন যে আমতারেক যারা চাঁদাবাজ তাদের পিঠের চামড়া উঠাই দিবে। তবে শুধুমাত্র সমন্বয়ক কেন, এখানে শুধুমাত্র সমন্বয়ক চাঁদাবাজের পিঠের চামড়া উঠাবে, অন্যদিকে অন্য যত বড় বড় চাঁদাবাজ আছে তাদের চামড়া রক্ষার দায়িত্ব পালন করবে। বুঝতে পেরেছেন তার ক্ষোভ কাদের প্রতি? কেন এই আমতারেক এই কথাগুলো বলছে, কাদের পক্ষে বলছে, কাদের চামড়া তিনি চাচ্ছে সেভ করে রাখতে, নিরাপত্তা দিয়ে রাখতে চাচ্ছে কাদের চামড়া, এটা আপনারা বুঝতে পেরেছেন। আমি সবসময় একটা কথা বলি, আম গাছে কোনোদিন কাঁঠাল ধরে না, ধরবে না ভাই। এই লোকটা শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য সোশ্যাল মিডিয়ার মধ্যে অনেক ধরনের বক্তব্য দিয়ে থাকতেন। যেহেতু জামায়াত ইসলামের বিরুদ্ধে কথা বলতে পারলেই এখন তারা নিজেদেরকে হিরো দাবি করছে, যে জামায়াত ইসলামের কোনো একটা দোষ বের করে আনতে পারলেই ভাই কাম সারা। মনে হয় জনগণ এবার তাদেরকে আর ভোট দিবে না। তবে তারা খুব ভালো করে জানে এবার জনগণ জামায়াত ইসলামকে ভোট দেওয়ার জন্য প্রস্তুত আছে। বিএনপি চোখ বুঝেই নির্বাচিত হতো। গণ অভ্যুত্থানের পর বা গণবিপ্লবের পর বিএনপির যে সমর্থক ছিল বাংলাদেশের জনগণ, তখন যদি নির্বাচন হইতো সাথে সাথে চোখ বুঝে বিএনপি পাস করতো, এটা আমি 100% শিওর। তবে গত 1.5 বছরের মধ্যে বিএনপি কিছু সংখ্যক নেতাকর্মী যেইভাবে অন্যায় অবিচার করা শুরু করেছিল, এই কারণে মানুষ বিএনপির কাছ থেকে আস্থা সরিয়ে নিয়েছে। বিএনপির কাছ থেকে এখন মানুষ আস্থা পাচ্ছে না। দ্যাটস ওয়াই বিএনপিকে ভোট না দিয়ে অপশনাল হিসাবে জামায়াত হোক, এনসিপি হোক বা অন্য কোনো দল হোক, মানুষ রাগ করে, মানে যে রাগ করে না ঘরের মধ্যে স্ত্রী স্বামীর প্রতি রাগ করে না, ওই রকম রাগ করে অন্য কোনো দলকে গিয়ে ভোট দিবে। আপনি দেখেন এটা শুধুমাত্র বিএনপির কিছু নেতাকর্মীর কারণে এরকমটা হচ্ছে। বিএনপি যেখানে পাশ করার কথা সেখানে আজ কেন তারা এত এত প্রচার প্রচারণা দরকারও ছিল না, শুধুমাত্র যদি ওদেরকে কন্ট্রোল করে রাখতে পারতো, তবে পারে নাই। বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছে মানুষকে, যে ভাই আপনারা শান্ত থাকেন, ভালো দিন আসবে, মানুষের জন্য ভালো কাজ করেন। তবে না, কে শুনে কার কথা, লিডারের কথাই শুনে না বিএনপির কর্মীরা। এই জন্য আজ বিএনপির এই অবস্থা। জামায়াতের বিরুদ্ধে একের পর এক কথা মন্তব্য করাচ্ছে বা করছে তারা, তারপরও মানুষ জামায়াত ইসলামকে ভোট দেওয়ার জন্য নাকি প্রস্তুতি নিয়ে রেখেছে। একই পরিবার যে 10 জন সদস্য থাকলে 10 জনই জামায়াত ইসলামকে ভোট দিতে চায়। বাংলাদেশের মধ্যে অন্যতম একটা সমৃদ্ধ এলাকা, একই সাথে সাথে এমন একটা এলাকায় দাঁড়িয়ে আছি যে এলাকার মানুষ গত 1.5 বছরের চাঁদাবাজিতে অতিষ্ঠ। আগে যদি চাঁদা দিতে হতো 100, এখন চাঁদা দিতে হয় 300। প্রিয় পার্বতীপুরবাসী, এই এলাকায় পাথরের কারখানা রয়েছে, পাথরের খনি থাকা সত্ত্বেও এই এলাকার মানুষ পাথরের কোন ধরনের ন্যায্য মূল্য পায় না। পাথরের খনিতে কোনো কর্মসংস্থান হয় না, এই জংশনের কোনো উন্নতি হয় না, রেল শ্রমিকদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না, এই এলাকার কোনো কয়লা খনির শ্রমিকদের ভাগ্য পরিবর্তন হয় না। লুটেরা মাফিয়ারা বছরের পর বছর, যুগের পর যুগ এই সম্পদগুলোকে কুক্ষিগত করেছে। এক ভাগ ভারতীয় গোলামি করার জন্য অপেক্ষা করছে, আরেক পক্ষ আজাদির আকাঙ্ক্ষায় বসে আছে। এক পক্ষ আদিবাইকে গিনিপিগ বলছে, সারা বাংলাদেশের জনতা নিজেকে হাতি হতে চাইছে। এক পক্ষ চাঁদাবাজিতে লিপ্ত, এক পক্ষ ফ্যামিলি কার্ড নামে চাঁদাবাজির নতুন লাইসেন্স দেওয়ার মাধ্যমে জনগণের অর্থ লুটপাটের নতুন মিশন এবং প্ল্যান নিয়ে মাঠে নেমেছে। আমরা বলছি এই ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ড না দিয়ে এমপি চাঁদাবাজি কোনো কার্ড থাকলে সেটা জনগণকে দেয়, যেন এই কার্ড দেখাইলে আর চাঁদা না দেওয়া লাগে। প্রিয় পার্বতীপুরবাসী, এই পার্বতীপুরে বর্তমানে আরেকটি সমস্যা রয়েছে, সেটি হচ্ছে ক্যাসিনো এবং হচ্ছে মাদকের রসায়ন। রাজনীতিবিদরা বছরের পর বছর অন্যের সন্তানের জীবন নিয়ে, অন্যের সন্তানদের নিজের পিছনে ঘুরিয়ে তাদের জীবনকে নষ্ট করে মাদকের মধ্যে লিপ্ত করে রাখে। প্রিয় পার্বতীপুরবাসী, আমরা আপনাকে নিশ্চিত করছি 12 তারিখের পরে এই পার্বতীপুরে হয়তো আমার ভাই আহাদ ভাই থাকবে, না হয় মাদক সম্রাটরা থাকবে।
আহাত ভাই, আনোয়ার ভাই এবং মাদক একসাথে থাকতে পারে না। 12 তারিখ বিজয় না আনা পর্যন্ত আপনারা নিরলস ভাবে এই স্বপ্নকলির জন্য আপনারা যুদ্ধ করে যাবেন। মনে রাখতে হবে, ভোট কিন্তু প্রার্থীর কাছে নেই, ভোট হচ্ছে ভোটারের কাছে। আপনারা প্রত্যেক দিন প্রত্যেকজন অন্তত 10টা ভোটার করে ম্যানেজ করতে হবে। আপনাদের আগামী 12 তারিখ পর্যন্ত ঘুম খাওয়া ভুলে গিয়ে আপনারা ভোটারদের দ্বারে দ্বারে যেতে হবে। যারা অলরেডি সিদ্ধান্ত নিয়েছে যে তারা তাদের ভাগ্যের তালা বন্ধ করে রাখতে চায়, যারা আমাদেরকে ভোট দিবে না বলে সিদ্ধান্ত নিয়েছে, তাদের কাছেও আমাদের যেতে হবে। প্রয়োজনে তাদের কাছে আমরা একাধিকবার যাব, বারবার যাব। ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশ একটা ঐতিহাসিক ধরা খেয়েছে। যদি আমি বলি যে বাংলাদেশের হৃৎপিণ্ডে চেপে ধরেছে ভারতবর্ষ, কিংবা যদি আমি অন্যভাবে বলি বাংলাদেশের হৃৎপিণ্ড বিচ্ছিন্ন করে ফেলেছে ভারতবর্ষ, এটা মোটেও বাড়িয়ে বলা হবে না। কি করেছে আপনারা জানেন? অনেকের মধ্যে প্রশ্ন যাচ্ছে, ভারত তো কিছুই করলো না। গত 17 মাসে ভারতকে বাংলাদেশের পক্ষ থেকে কি করা হয়নি? ভারতের প্রত্যেকটা বিষয় নিয়ে বাংলাদেশ ব্যঙ্গ করেছে। জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা, মানচিত্র থেকে শুরু করে ভারতবর্ষের নাগরিক, ভারতবর্ষের প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবকিছুকে ব্যঙ্গ করা হয়েছে, সবকিছুকে বিতর্কিত করা হয়েছে। পাশাপাশি ভারতবর্ষের আঞ্চলিক স্থিতিশীলতা, আঞ্চলিক নিরাপত্তা নিয়েও বাংলাদেশের বিভিন্ন পক্ষ থেকে আমরা দেখেছি নানাবিধ হুমকি দেওয়া হয়েছে। 7 সিস্টার্স দখল করব, দিল্লি দখল করব, পশ্চিমবঙ্গ দখল করব, শিলিগুড়ি করিডোর, চিকেন নেক সেটার গলা কেটে দেব, কত কথা বলা হয়েছে। ইভেন পাকিস্তানের সাথে সম্পর্ক নতুনভাবে করা হয়েছে যাতে করে পাকিস্তানের পারমাণবিক বোমা দিয়ে ভারতবর্ষকে হুমকির মধ্যে রাখা যায়। বাংলাদেশের অসংখ্য বুদ্ধিজীবী এ ধরনের কথা বলেছে, আমরা দেখেছি। যদিও এদেরকে আমি কখনো বুদ্ধিজীবী বলি না, এরা একটা বুদ্ধি বেশ্যা, কারণ এদের বুদ্ধি সব হাঁটুর নিচে, পায়ের নিচে। যে কথা বলছিলাম, ভারতবর্ষ বাংলাদেশের হৃৎপিণ্ড ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলেছে। তার আগে বুঝে নিতে হবে বাংলাদেশের হৃৎপিণ্ড আসলে কি। প্রত্যেকটা দেশের হৃৎপিণ্ড হলো সে দেশের অর্থনীতি। একটা দেশের অর্থনীতি যদি ঠিক থাকে, সেক্ষেত্রে সেই দেশ স্বাভাবিক প্রক্রিয়ায় চলতে পারে। যদি কোনো কারণে একটা দেশের অর্থনীতি বাধাগ্রস্ত হয় কিংবা অর্থনীতি ভেঙে পড়ে, চেইন ভেঙে পড়ে অর্থনীতির, সেক্ষেত্রে সেই দেশটা কিন্তু স্বাভাবিক প্রক্রিয়ায় চলতে পারে না। বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি কি? এক বাক্যে উত্তর দেবেন, পোশাক শিল্প এবং রেমিটেন্স। বাংলাদেশের শ্রমিকদের, অর্থাৎ যারা প্রবাসে বিভিন্ন দেশে কাজ করে, তাদের উপর যে ধরনের নির্যাতন নিপীড়ন এই সরকার করছে, বিশেষ করে বিমানবন্দরে যে ধরনের সার্ভিস দেওয়া হচ্ছে, এবং বাংলাদেশ একটা জঙ্গি তৎপর রাষ্ট্র হিসেবে বিশ্ব দরবারে সুপরিচিতি পাওয়ার পর থেকে বিশ্বের বিভিন্ন শ্রমবাজার বাংলাদেশিদের জন্য হারাম হয়ে গেছে। বাংলা পাসপোর্ট দিয়ে এখন বিশ্বের কোথাও আর নতুনভাবে যাওয়া যাচ্ছে না। বাংলাদেশের পাসপোর্ট দেখলে অনেকে এখন জঙ্গি হিসেবে তকমা দেয়। ইমিগ্রেশন গুলাতে আপনি যে জঙ্গি নন সেটা প্রমাণ করে তারপর আপনাকে প্রবেশ করতে হয়। এরপরেই ইমিগ্রেশনে ছাড়পত্র মেলে, এছাড়া কিন্তু আর কোনো সম্ভাবনা আসলে আমি দেখি না ব্যক্তিগতভাবে, কারণ আমি নিজেও এটার ভুক্তভোগী। কিভাবে বাংলাদেশের হৃৎপিণ্ডে ভারত আক্রমণ করেছে কিংবা কিভাবে বাংলাদেশের হৃৎপিণ্ডকে ভারত চেপে ধরেছে, সেটা দেখার পর আপনারাও এক বাক্যে নির্দ্বিধায় স্বীকার করতে বাধ্য হবেন যে হ্যাঁ, বাংলাদেশের হৃৎপিণ্ড চেপে ধরা হয়েছে। বাংলাদেশের পোশাক শিল্প গত 17 মাসে বাংলাদেশের প্রায় 350টির অধিক কারখানা বন্ধ হয়ে গেছে, এবং ফেব্রুয়ারির 1 তারিখ থেকে বাংলাদেশের অধিকাংশ টেক্সটাইল মিল তাদের উৎপাদন বন্ধ করে দিয়েছে, তাদের কর্মযোগ্য বন্ধ আছে, এবং এখানে লক্ষ লক্ষ শ্রমিক বেকার হয়েছে। যদি বাংলাদেশের পোশাক শিল্প ধ্বংসপ্রাপ্ত হয়, সেক্ষেত্রে বাংলাদেশের অর্থনীতিকে কি কোনোভাবে বাঁচিয়ে রাখা সম্ভব? শুধুমাত্র রেমিটেন্স দিয়ে কি বাংলাদেশের অর্থনীতি বেঁচে থাকবে? নির্বাচনের মাত্র গরম হয়ে গেছে গা, গরম মানে কি মহা গরম। প্রথম দেখেন নির্বাচনটা শুরু হওয়ার সাথে সাথেই এই দল ওই দল সম্পর্কে খুব একটা কথা বলে নেই, সবাই যার যার নির্বাচনী ইশতেহার, কে কি করবে দেশের জন্য, এইগুলো নিয়ে আলোচনা করছে। তারপরে ধীরে ধীরে এই দল ওই দলের একটু মৃদু আক্রমণ, এই দল ওই দলের একটু মৃদু আক্রমণ, এই মৃদু হইতে হইতে একটু বড় হইলো। তারপরে যেটা শুরু হইলো মারামারি, হাতাহাতি, খোলাখুলি, বেশ কয়েকটা খুলে হয়ে গেছে। আর এখন শুরু হয়েছে সাইবার অ্যাটাক, যেটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় অ্যাটাক হিসেবে ধরা হয়। আপনারা জানেন কিনা জানি না, এই পশ্চিম বিশ্বে, সেটা আমেরিকা হোক বা ইউরোপে হোক, নির্বাচনের সময় সাইবার অ্যাটাকগুলাই একটা দলের জন্য অনেক সময় বিপর্যয় নেমে আসে, অনেক সময় একটা দলকে ভাসায় দেয়। এই সাইবার অ্যাটাকটা বা এই সাইবার বুলিংটা বা এই সাইবার দিয়া মানুষের কাছে ঢুকে যাওয়া, এটা একটা বিরাট বিরাট অ্যাচিভমেন্ট বা বিরাট ডিজাস্টার ফর এনি পার্টি। আমাদের দেশে শুরু হয়ে গেছে। আপনারা জানেন যে আমাদের আমির সাহেবের টুইটার বা এক্স হ্যান্ডেল অলরেডি হ্যাক হয়ে গেছিল। কি গেছিল না সেই আলোচনার পরে, এবং ওই হ্যাকিং টাইমে একটা স্ট্যাটাস দেওয়া হয়েছিল ওই আমাদের আমির সাহেবের এই এক্স হ্যান্ডেল থেকে। স্ট্যাটাসটা কী ছিল সেটাও আপনারা জানেন। সোজা কথায় উনি ইংরেজিতে একটা বেশ বড় স্ট্যাটাস দিয়েছেন, যেটা ছোটো করে বলতে গেলে বলা যায় আমাদের আমির সাহেব বলেছেন যে নারীরা বাইরে চাকরি বাকরি করে, এদের সাথে বেশ্যার তুলনা করছেন। আপনাদের যারা
নর্মাল মানুষ যারা যে কোনো দল করেন না, আপনি কি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে এই যে জামাতের যে আমির মহোদয় ডক্টর শফিকুর রহমান, উনি এমন একটা কথা বলতে পারেন? বিশ্বাস হয় আপনার? আমি জামাতকে সাপোর্ট করি বলে না, আমি যদি জামাত নাও করতাম আমি বিশ্বাস করতাম না। কারণ ইলেকশনের 10 দিন আগে আমি যদি এমন একটা স্ট্যাটাস দেই। দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। এখানে হাসনাত আব্দুল্লাহর মন্তব্যকে ঘিরে অনেক কথা হচ্ছে, সে কি বক্তব্য দিয়েছে এইগুলা দেখিয়েছি। দর্শক শ্রোতা, দেশের এই রাজনৈতিক প্রেক্ষাপটগুলো নিয়ে এবং দেশের মধ্যে যে বিভিন্ন ঘটনা ঘটতেছে ইতিমধ্যে, এইগুলা নিয়ে আপনাদের মন্তব্য কী? আপনাদের মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।